আজকে আমরা পড়ব নবম শ্রেণীর বাংলা প্রবন্ধ হিমালয় দর্শন। প্রবন্ধটি লিখেছেন বেগম রোকেয়া। এবার আমরা জানব প্রবন্ধটির উৎস সম্পর্কে। কূপমণ্ডুকের হিমালয় দর্শন নামক এক ভ্রমণ বৃত্তান্তমূলক কাহিনী থেকে আমাদের আলোচ্য প্রবন্ধ হিমালয় দর্শন গৃহীত হয়েছে। এই প্রবন্ধে আমরা জানতে পারব প্রাবন্ধিক বেগম রোকেয়া একবার শিলিগুড়ি থেকে কার্শিয়াং শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। সেই যাত্রাপথের বর্ণনা আমরা এই প্রবন্ধে আলোচনা করব। তিনি লিখেছেন, যথাসময়ে যাত্রা শুরু করিয়া অর্থাৎ সঠিক সময়ে যাত্রা করে তিনি শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছলেন। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে, অর্থাৎ শিলিগুড়ি থেকেই হিমালয়ে যাওয়ার রেলগাড়ির রাস্তা শুরু হয়েছে। ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট। তিনি বলছেন, পূর্ব ভারতের রেলগাড়ির অপেক্ষা পূর্ব বাংলার রেলগাড়ি অনেকটাই ছোট। তিনি আরও বলেছেন, হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট, অর্থাৎ পূর্ব বাংলা রেলগাড়ির থেকে হিমালয়ান রেলগাড়ি আরও ছোট। ক্ষুদ্র গাড়িগুলো অর্থাৎ হিমালয়ে যাত্রাপথে সেই ছোট্ট ছোট্ট ট্রেনগুলো খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়। আর গাড়িগুলো খুব নিচু। যাত্রীগণ ইচ্ছা করলেই চলিবার সময়ও অনায়াসে উঠতে নামতে পারেন। আমরা যে সাধারণ ট্রেনগুলো দেখি সেখানে কিন্তু আমরা সহজেই ওঠানামা করতে পারি না, একমাত্র প্ল্যাটফর্ম ছাড়া। কিন্তু হিমালয়ান রেলগাড়িতেই আমরা যেতে যেতেই ট্রেনে উঠে পড়তে পারি, আবার নেমেও পড়তে পারি। তিনি আরও লিখেছেন, আমাদের ট্রেন অর্থাৎ তিনি যে ট্রেনে করে যাত্রা শুরু করেছেন কার্শিয়াং শহরের উদ্দেশ্যে, তাদের সেই ট্রেনটি অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করে ধীরে ধীরে এবার হিমালয়ের ওপরে উঠতে শুরু করছে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে। গাড়িগুলি কটা টটা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তর দিকে এঁকে বেঁকে চলছে। এবং চলার পথে কি দেখা যাচ্ছে? পথের দুই ধারে মনোরম দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। কেন সুন্দর দৃশ্য বলা হয়েছে? কোথাও দেখা যাচ্ছে উচ্চ চূড়া, আবার কোথাও নিবিড় অরণ্য অর্থাৎ ঘন অরণ্য। এইবার আমরা ক্রমে সমুদ্র থেকে 3000 ফিট উচ্চে উঠে গেছি, অর্থাৎ আমরা ধীরে ধীরে হিমালয়ের নিচ থেকে অনেকটাই ওপরের অর্থাৎ পাহাড়ি অঞ্চলের ওপরের দিকে উঠছি। কতটা উঠে গেছি? সমুদ্র থেকে 3000 ফিট। লেখিকা বলছেন, এখনো শীত বোধ হয় না। আমরা জানি পাহাড়ি অঞ্চলের ওপরের দিকে উঠলে শীত বোধ হওয়ার কথা বা অনুভব হওয়ার কথা, কিন্তু প্রাবন্ধিক বেগম রোকেয়া এখনো তা অনুভব করতে পারছে না। কিন্তু মেঘের ভেতর দিয়ে চলেছি। নিম্ন উপত্যকায় অর্থাৎ উপত্যকা বলা হয় দুটি পর্বতের মাঝের সমতল জায়গাকে। সেই জায়গায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা অর্থাৎ পরিষ্কার সাদা কুয়াশা দেখলে মাঝে মাঝে নদী বলে আমাদের ভ্রম জন্মে, অর্থাৎ আমরা ভুল করি। আমরা যেটা আসলে সত্যিকারের সাদা কুয়াশা, সেটাকে আমরা ভাবি নদী হয়তো নেমে আসছে পাহাড়ের ওপর থেকে। শুধু তাই নয়, সেখানকার তরু লতা ঘাস পাতা সকলই মনোহর, খুব সুন্দর। প্রাবন্ধিক আরও বলছেন, এত বড় বড় ঘাস আমি পূর্বে বা আগে কখনোই দেখি নাই। হরিদর্ণ অর্থাৎ হরিদ বর্ণ বা সবুজ বর্ণ চায়ের সেই বাগানগুলি বা ক্ষেত্রগুলি তার আশেপাশের প্রাকৃতিক শোভাকে আরও শতগুণ 100 গুণ বৃদ্ধি করেছে। দূর হইতে সারি সারি চারাগুলো বড় সুন্দর বোধ হয়, অর্থাৎ দূর থেকে সেই চায়ের বাগানগুলো দেখতে বড় সুন্দর লাগে। কেন? আমরা জানি পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে চা চাষ করা হয়, সিঁড়ির মতো ধাপ কেটে কেটে। মাঝে মাঝে মানুষের চলবার সেই সংকীর্ণ পথগুলি বা ছোট ছোট সেই পথগুলি ধরণীর সীমান্তের ন্যায় দেখায়। অর্থাৎ প্রাবন্ধিক বলতে চাইছেন, আমরা যখন দূর থেকে অর্থাৎ সে যখন ট্রেন থেকে দেখছে, কি দেখছে? সেই পাহাড়ি অঞ্চলের যেখান দিয়ে মানুষের হাঁটার জায়গা, সেই জায়গাগুলোর দিকে তাকালে কি মনে হয়? যেন এখানেই হয়তো পৃথিবীর শেষ পথ
অর্থাৎ ধরণীর সীমান্ত বা পৃথিবীর শেষ। আর কি বলেছেন? তিনি বলেছেন নিবিড় শ্যামল বন, অর্থাৎ ঘন সবুজ বন, বসুমতীর যেন ঘন কেশপাশ। অর্থাৎ সবুজ বনকে দেখে কি মনে হচ্ছে? যেন সেই বাগান, অর্থাৎ পাহাড়ি অঞ্চলের বাগান যেন বেনুনি করে রয়েছে তার চুল দিয়ে। আর পথগুলো আঁকাবাঁকা সিথি, অর্থাৎ সেই যাত্রাপথের মধ্য দিয়ে তিনি আরও দেখেছেন সেই সবুজ বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো আছে, আমরা জানি রাস্তায় ঘাস ওঠে না, তাই প্রাবন্ধিক তুলনা করে বলেছেন সেই জায়গাগুলো দেখে মনে হচ্ছে আমাদের মাথার সিথির মতো। কারণ আমরা দেখি সিথিতে চুল থাকে না, সিথিটাকে ফাঁকা করে রাখা হয়। ঠিক এখানে একটা তুলনা করতে প্রাবন্ধিক বলেছেন পথগুলোকে আঁকাবাঁকা সিথির মতো মনে হয়। রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল। অর্থাৎ বেগম রোকেয়া বলতে চাইছেন তিনি যখন শিলিগুড়ি থেকে কার্শিয়াং শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন, তিনি অনেকগুলি জলপ্রপাত এবং নির্ঝর দেখতে পেলেন। জলপ্রপাত বলা হয় পর্বতের ওপর থেকে নেমে আসা জলরাশিকে, আর নির্ঝর বলা হয় ঝর্ণাকে। তিনি এরকম অনেক জলপ্রপাত এবং ঝর্ণা দেখতে পেলেন। ইহার সৌন্দর্য বর্ণনাতীত, অর্থাৎ যে সৌন্দর্য দেখে তা ভাষায় বর্ণনা করা যায় না। কোথা হইতে আসিয়া ভীম বেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে? অর্থাৎ এই জলপ্রপাত বা ঝর্ণার জল যেখান থেকেই সৃষ্টি হোক না কেন, তারা সেখান থেকে এসে ভীম বেগে বা প্রচণ্ড গতিতে হিমাদ্রির পাষাণ হৃদয় বা হিমালয়ের পাথরের মতো কঠিন হৃদয়কে বিদীর্ণ করিতে করিতে বা ভেদ করে ইহারা, অর্থাৎ এই জলপ্রপাত বা ঝর্ণার জল কোথায় যে এগিয়ে চলেছে? ইহাদেরই কোনো একটি বিশালাকায় জাহ্নবীর উৎস, অর্থাৎ এই ধরনের কোনো জলপ্রপাতের থেকেই হয়তো গঙ্গা সৃষ্টি হয়েছে। জাহ্নবী অর্থে গঙ্গা। একথা সহসা বিশ্বাস হয় কি? অর্থাৎ প্রাবন্ধিক বলতে চাইছেন সাধারণ জিনিস এই জলপ্রপাত বা ঝর্ণা থেকে এত বড় একটা গঙ্গা সৃষ্টি হতে পারে? বিশ্বাসই করা যায় না। প্রাবন্ধিক যখন ট্রেনে করে এগিয়ে চলেছেন, একটা বড় ঝর্ণার নিকট তাদের ট্রেন থেমে গেল। আমরা ভাবিলাম, অর্থাৎ বেগম রোকেয়া এবং তার সহকর্মীরা ভাবল, যাতে আমরা প্রাণ ভরে এই জলপ্রবাহ অর্থাৎ জলপ্রপাত দেখতে পাই, সেই জন্যই হয়তো বোধহয় গাড়িটা তাদের থেমেছে। বাস্তবিক কিন্তু সেই জন্য ট্রেন থামেনি, অন্য কারণ ছিল। কি কারণ ছিল? সেইখানে ট্রেনটি নিজেদের জল পরিবর্তন করেছিল। তবু প্রাবন্ধিক বলেছেন যে কারণেই ট্রেন থামুক না কেন, আমাদের মনোরথ পূর্ণ হইল। অর্থাৎ এত সুন্দর জলপ্রপাত বা ঝর্ণা তারা দেখতে পেল। এখন আমরা 4000 ফিট ঊর্ধ্বে উঠে গেছি, তবু শীত অনুভব করি না। আমরা জানি যত উপরে উঠে যাবে শীত অনুভব করার কথা, কিন্তু প্রাবন্ধিক বেগম রোকেয়া সহ তার সহকর্মীরা শীত এখনো অনুভব করতে পারেনি। কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল, সে জুলুম হইতে রক্ষা পাইলাম। অর্থাৎ যে গরমের জ্বালায় আমাদের এতক্ষণ অস্বস্তি বোধ হচ্ছিল, তা থেকে রক্ষা পেলাম। অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিতেছে। অবশেষে আমরা কার্শিয়াং স্টেশনে এসে উপস্থিত হলাম। এখানকার উচ্চতা সমুদ্রতল থেকে 4864 ফিট। এবার আমরা কার্শিয়াংয়ে পৌঁছে স্টেশন থেকে আমাদের বাসা বা আমাদের বাড়ি অধিক দূরে নয়, তাই শীঘ্রই আসিয়া আমরা সেখানে পৌঁছে গেলাম। অর্থাৎ কার্শিয়াং স্টেশনে নেমে আমরা এবার আমাদের বাড়িতেও পৌঁছে গেলাম। আমাদের ট্রাঙ্কয়টা ভ্রমকমে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হইয়াছিল। অর্থাৎ প্রাবন্ধিক বলতে চাইছেন তিনি যখন শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন, সেখান থেকে ভুল করে ট্রাঙ্কগুলো বুক করা হয়ে গিয়েছিল দার্জিলিংয়ের ঠিকানায়, তাই ট্রাঙ্কগুলো দার্জিলিংয়েই চলে গেছে। তাই যখন তারা কার্শিয়াং এসে পৌঁছলো, তাদের কাছে কোনো শীতবস্ত্র ছিল না।
তাই জিনিসপত্রের অভাবে বাসায় এসেও তারা গৃহসুখ অনুভব করতে পারল না। কিন্তু চিন্তার কোনো কারণ ছিল না। সন্ধ্যাবেলায় ট্রেনে করে দার্জিলিং থেকে তাদের ট্রাঙ্কগুলো আবার তাদের নিজেদের বাড়িতে বা কার্শিয়াংয়ে এসে পৌঁছে গেল। আমাদের দার্জিলিং যাইবার পূর্বেই আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল। অর্থাৎ প্রাবন্ধিক বলতে চাইছেন, আমরা দার্জিলিংয়ে যাওয়ার আগেই আমাদের ট্রাঙ্কগুলো সেখানকার জল বায়ু একটু গ্রহণ করে নিজেদের চরিতার্থ করল। পরদিন থেকে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি, কারণ আমাদের এখন শীতবস্ত্র চলে এসেছে, তাই আমরা এখন খুব আনন্দেই আছি। তাই বলি, কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা যায় না, আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই। এই কথাটি প্রাবন্ধিক কেন বলেছেন? কারণ প্রাবন্ধিক প্রথম দিন যখন কার্শিয়াং এসেছিলেন তার কাছে শীতবস্ত্র ছিল না, তাই সে তার গৃহসুখ অনুভব করতে পারেনি। কিন্তু পরদিন যখন সেই ট্রাঙ্কগুলো চলে এসেছিল তখন সে নিশ্চিন্তে গৃহসুখ অনুভব করতে পারল। এখানে এখনো শীতের বৃদ্ধি হয় নাই, অর্থাৎ কার্শিয়াংয়ে। আবার গ্রীষ্মও নাই। এই সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়? আমরা জানি বসন্তকালে না ঠান্ডা না গরম, অর্থাৎ ঠিক কার্শিয়াংয়ে এখন ঠিক সেই রকম আবহাওয়া। সূর্যকিরণ প্রখর বোধ হয়। আমাদের আসবার পর, অর্থাৎ আমরা যখন শিলিগুড়ি থেকে কার্শিয়াং এসেছি, আমাদের এখানে আসবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হয়েছে। এখানকার বায়ু খুবই স্বাস্থ্যকর, অর্থাৎ শরীরের জন্য খুব ভালো। এখানকার জল নাকি খুব ভালো নয়। আমরা তাই পানীয় জল বা খাবার জলটা ফিল্টারে ছেঁকে ব্যবহার করি। জল কিন্তু দেখতে খুব পরিষ্কার আর স্বচ্ছ এই কার্শিয়াংয়ে। এখানে কোনো কূপ নেই, নদী বা পুকুরও নেই। সবেধন। সবেধন বলতে অর্থাৎ কার্শিয়াংয়ে একমাত্র সম্বল নির্ঝরের জল, অর্থাৎ ঝর্ণার জল। এবার প্রাবন্ধিক বলছেন এই ঝর্ণার জলটা কেমন। ঝর্ণার জল সুবিমল, অর্থাৎ সুন্দর। সুশীতল জল দর্শন করলে চোখ সত্যি জুড়িয়ে যায়। প্রাবন্ধিক এখানকার জল দর্শন করে তার চোখ হয়তো সত্যি জুড়িয়ে গিয়েছিল, আর জলকে স্পর্শ করলে হয়তো হাতও জুড়িয়ে যায়। ইহার চতুষ্পার্শ্বথিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায়। প্রাবন্ধিক বেগম রোকেয়া বলতে চাইছেন, এই কার্শিয়াংয়ের চারপাশের শীতল বাতাসে প্রাণ জুড়ায় না, প্রাণ জুড়ায় কিসে? ঘন কুয়াশায়। অর্থাৎ এখানকার ঘন কুয়াশা সত্যি যেন একটা প্রাবন্ধিকের মনে নতুন সৌন্দর্য এনে দিয়েছে। এখানকার বায়ু, অর্থাৎ কার্শিয়াংয়ের বায়ু পরিষ্কার ও হালকা। বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখতে বেশ চমৎকার লাগে। এই মেঘ এদিকে আছে, ওদিক হইতে বাতাস আসিল, অর্থাৎ মেঘ যেদিকে থাকে তার উল্টো দিকে বাতাস আছে। মেঘখণ্ডকে তাড়িয়া লইতে চলিল, অর্থাৎ যেদিকে মেঘ আছে তার উল্টো দিক থেকে বাতাস বইতে বইতে মেঘকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। শুধু তাই সৌন্দর্য নয়, আরও আছে সৌন্দর্য। প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। অর্থাৎ যখন বেলা শেষে সূর্য অস্ত চলে যায়, সেখানকার বায়ু আর মেঘকে নিয়ে সে আরেকটা সৌন্দর্য রচনা করে কার্শিয়াংয়ের আকাশে। কেমন? পশ্চিম আকাশে, অর্থাৎ পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয়। অর্থাৎ এখানে প্রাবন্ধিক একটা তুলনার সঙ্গে আলোচনা করেছেন। কারণ যখন একদিক থেকে বাতাস এসে মেঘকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, ঠিক সেই সময় মেঘের মধ্যে অস্তমান সূর্যের আলোর ছটাটা পড়ে। তে মেঘ যখন এগিয়ে যায় দেখে মনে হয় মেঘের মধ্যে কেউ যেন তরল সোনা ঢেলে দিয়েছে। আসলে তরল সোনাটা কি? অস্তায়মান সূর্যের আলোর ছটা। অতঃপর এরপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলো বা সুন্দর সেই মেঘগুলো সুকোমল অঙ্গে সুবর্ণ মাখিয়া
বায়ু ভরে ইতস্তত ছুটোছুটি করতে থাকে। অর্থাৎ যখন সেই সুন্দর মেঘগুলোর ওপর অস্তায়মান সূর্যের আলোর ছটা পড়ে, তখন তাকে দেখে যেন একটা আলাদা সৌন্দর্যের কাব্য রচনা হয়। এবং তার পাশাপাশি যখন অন্য দিক থেকে বাতাস আসে, সেই বাতাস যখন সেই সোনালী মেঘকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যায়, আর একটা সৌন্দর্য রচনা হয়। এই বাতাস এবং মেঘের এরকম তামাশা দেখতে দেখতেই আমার অর্থাৎ প্রাবন্ধিক বেগম রোকেয়ার সময় পার হয়ে যায়। আমি আত্মহারা হয়ে যাই, অর্থাৎ আমি আনন্দে কি করব আর দিশেহারা হয়ে যাই। আমি কোনো কাজ করতে পারি না। তখন মনে পড়ে মহিলা হচ্ছে একটা পত্রিকার নাম, যেই পত্রিকাতে নারী সমাজের বিভিন্ন বিষয় নিয়ে একটা ভালো কিছু প্রকাশ করা হতো। তাই একবার প্রাবন্ধিক বেগম রোকেয়া সেই মহিলা পত্রিকায় ঢেঁকির শাকের কথা পাঠ করেছে। ঢেঁকি শাককে আমি বা প্রাবন্ধিক বেগম রোকেয়া ক্ষুদ্র গুল্ম বলে আগে জানত। কেবল সে ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করেছিল বা জিওলজি বইতে সে এই ঢেঁকি শাক সম্বন্ধে পড়েছিল। কি পড়েছিল? কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল। কার্বনিফেরাস যুগ হচ্ছে যেই যুগে কয়লার প্রথম সন্ধান পাওয়া গিয়েছিল। সেই যুগে সে পড়েছিল তখন নাকি বড় বড় ঢেঁকি তরু ছিল। এখন সেই ঢেঁকি তরু আমি স্বচক্ষে দেখলাম। অর্থাৎ এতদিন আমি আমার জিওলজি বইতে পড়েছি, এই প্রথম আমি কার্শিয়াংয়ে এসে তা দেখতে পেলাম। ভারী আনন্দ হলো আমার। এই ঢেঁকি শাকগুলি প্রায় 20 থেকে 25 ফিট উচ্চ হইবে। কোনো কোনো স্থানে খুব নিবিড় বন। তবে এখানে সুখের বিষয় বাঘ নেই, তাই নির্ভয়ে আমি কার্শিয়াংয়ের এদিক ওদিক ঘুরে বেড়াতে পারি। আমরা নির্জন বন্য পথেই বেড়াইতে ভালোবাসি। সর্প এবং ছিনেজোক আছে, অর্থাৎ সেই নির্জন বন্য পথে কিছু সাপ আর ছিনেজোক বলা হয় যে যোগ খুব সরু হয় আর অনেকটা রক্ত শোষণ করতে পারে। এই পর্যন্ত সাপেদের সাথে আমাদের এখনো সাক্ষাৎ হয়নি, দেখা হয়নি। কেবল 2-3 বার আমাদের জোকে রক্ত শোষণ করে নিয়েছে। প্রাবন্ধিক আরো বলেছেন, এ দেশের অর্থাৎ কার্শিয়াংয়ের মতো জায়গার স্ত্রীলোকেরা যোগ দেখলে ভয় পায় না। আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে, জোকে কি ক্ষতি করে? অর্থাৎ বেগম রোকেয়াদের যে ভুটিয়া চাকরানি ছিল তার নাম ভালু। সে প্রাবন্ধিক বেগম রোকেয়াকে বলে জোকে কোনো ক্ষতি করে না, সে রক্ত শোষণ শেষ করেই একা একা চলে যায়। এবার প্রাবন্ধিক ভুটিয়ানিদের তাদের নিজেদের কিভাবে তারা কাপড় পরে সেই সম্পর্কে বর্ণনা করেছে। ভুটানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে, কোমরে 1 খণ্ড কাপড় জড়ানো থাকে। অর্থাৎ ভুটানিরা যে 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরে, তাদের আবার 1 খণ্ড আবার নিজের কাপড় সেখানে জড়ানো থাকে কোমরে। তাদের গায়ে জ্যাকেট থাকে। বিলাতি শাল দ্বারা নিজেদের মাথাটা ঢেকে ফেলে। তারা নিজেদের পিঠে বা পৃষ্ঠে 2-1 মণ বোঝা নিয়েই অনায়াসে খুব সহজেই প্রস্তর সংকুল বা পাথরে পরিপূর্ণ আব্রুখাবুড়া পদ বেয়ে তারা ওপরে ওঠে। আব্রুখাবড়া কথার অর্থ হচ্ছে এবড়ো খেবড়ো পদ বেয়ে তারা পাহাড়ের ওপরে উঠে পড়ে অত বোঝা নিয়েই। আবার একইভাবে পিঠে এত ওজন নিয়ে তারা আবার নিচেও নেমে যায়। যে পথ দেখলে আমাদের সাহস গায়েব হয় বা আমরা ভয় পাই বা আমরা লুকিয়ে পড়ি, সেই পথে ভুটানিরা উহারা বোঝা নিয়েই অর্থাৎ পিঠে সেই 2-1 মণ বোঝা নিয়েই অবলীলাক্রমে খুব সহজেই পাহাড়ে উঠে পড়ে। মহিলার সম্পাদক মহাশয়, আমরা আগেই পড়েছিলাম মহিলা হচ্ছে একটি পত্রিকার নাম, যেই পত্রিকাতে মহিলাদের মানসিকতা উন্নতি করা হয়। সেই পত্রিকার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে বা যারা আমরা পাহাড়ের নিচে থাকি বা পাদদেশে বা সমভূমি অঞ্চলের মানুষ, তাদের সম্বন্ধে লিখেছিলেন যে রমণী জাতি দুর্বল বলেই তাদের নাম নাকি অবলা। কিন্তু আমি জিজ্ঞাসা করি,
ওই ভুটানিরা কি আদৌ অবলা জাতির অন্তর্গত কিনা? কারণ যে মেয়েরা এত কষ্ট করে বা এত বোঝা নিয়ে ওপরে ওঠে আবার নিচে নামে, তাদের কি করে অবলা বলা যায়? ইহারা অর্থাৎ এই ভুটানিরা উদ্রান্নের জন্য, পেটের ভাতের জোগাড়ের জন্য পুরুষদের ওপর প্রত্যাশী নয় বা পুরুষদের ভরসা করে না। তারাও সমভাবে বা সমানভাবে উপার্জন করে, বরং অধিকাংশ স্ত্রীলোকদিগকেই অর্থাৎ যাদের আমরা অবলা বলি, সেই মেয়ে লোকই তারা নিজেরা রাস্তা তৈরি করার জন্য পাথর বয়ে নিয়ে যায়। বরং যারা সবল অর্থাৎ পুরুষরা, তারাই বেশি বোঝা বহন করে না। অবলারা অর্থাৎ সেই নারী জাতিরা যাদের আমরা অবলা বলি, তারা প্রস্তর বইয়া অর্থাৎ পাথর বয়ে নিয়ে লইয়া যায় বা এগিয়ে যায়। সবলেরা পুরুষরা পথে পাথর বিছাইয়া ছড়িয়ে রাস্তা প্রস্তুত করে। পুরুষদের কাজে বা রাস্তা প্রস্তুতের কাজে বালক বালিকারাও আবার যোগদান করে। এখানে সবল বলতে বালক বালিকার দলভুক্ত বলে আমার মনে হয়, প্রাবন্ধিক বেগম রোকেয়া বলছেন। ভুটানিরা নিজেদের পাহাড়নি বলে নিজেদের পরিচয় দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম ভুটানিরা নিজেদের কি বলে পরিচয় দেয়? পাহাড়নি। এবং আমাদিগকে মানে যারা আমরা পাহাড়ের নিচের দিকে থাকি, পাদদেশে বা সমভূমি অঞ্চলে, ওরা আমাদের নিচেকা আদমি বলে। তাদের মতে অর্থাৎ সেই ভুটানিদের মতে আমরা নাকি অসভ্য, কারণ ওদের মতে নিচেকা আদমিরা নাকি অসভ্য হয়। স্বভাবত এই পাহাড়নি বা ভুটানিরা শ্রমশীলা হয়, কার্যপ্রিয় মানে খুব কঠোর পরিশ্রম করে, কাজ করতে ভালোবাসে, তারা খুব সাহসী হয়, আবার সত্যবাদী হয়। কিন্তু এই নিচেকা আদমির সংস্রবে অর্থাৎ আমাদের মতো এই সমভূমি অঞ্চলের মানুষদের সাথে মিশে মিশে ইহারা অর্থাৎ এই ভুটানিরা নিজেদের সদ্গুণরাজি হারাইতেছে। অর্থাৎ আমাদের মতো সমভূমি অঞ্চলের মানুষদের সাথে মিশে এই ভুটানিরা বা পাহাড়ি অঞ্চলের মানুষেরা নিজেদের ভালো গুণগুলো হারিয়ে ফেলছে। কি কি ভালো গুণ হারিয়ে ফেলেছে তারা? তারা এখন আমাদের মতোই বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করে, দুধে জল মেশায় ইত্যাদি দোষ ওরা আমাদের থেকেই শিখেছে। তবে বর্তমানে এখন ভুটানিদের সাথে এই নিচেকা আদমির বিবাহ হয়। এইভাবেই ভুটানিরা অন্যান্য জাতির সাথে মিশে গেছে। আমাদের বাসা থেকে অর্থাৎ যেখানে বেগম রোকেয়া নিজেদের বাড়ি করা বলেছিল, সেই তাদের বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। এখান হইতে অর্থাৎ তাদের সেই বাড়ি থেকে দুগ্ধ ফেননিভ বা দুধের ফেনার মতো জলের স্রোত দেখা যাচ্ছে। দিবা নিশি অর্থাৎ সারাদিন প্রাবন্ধিক বেগম রোকেয়া তাহার অর্থাৎ ঝর্ণার সেই কল্লোল গীতি শুনিয়া, কল্লোল গীতি বলতে সেই কলধ্বনি ঝর্ণার, তা শুনে ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। অর্থাৎ সেই ঝর্ণার জল যখন দুধের ফেনার মতো কলকল করতে করতে নিচের দিকে নেমে আসে, তখন ঈশ্বরের প্রতি যে ভক্তি সেটা আরও দ্বিগুণ ত্রিগুণ বেড়ে যায়। তখন মনে হয় প্রাবন্ধিকের নিজের জীবনটাও বা প্রাণটাও যেন এই নির্ঝরের ন্যায় বইয়া গিয়া বা ঝর্ণার মতো বয়ে গিয়ে পরমেশ্বরের বা আমাদের যে সৃষ্টিকর্তা তার চরণ প্রান্তে কেন লুটিয়ে পড়ে না? অর্থাৎ ঝর্ণা যদি ওপর থেকে নিচের দিকে লুটিয়ে পড়তে পারে, তাহলে কেন এই ঝর্ণার জলের মতো আমাদের প্রাণটাও জগদীশ্বরের পায়ের তলায় লুটিয়ে পড়ে না? অধিকার কি বলবো, প্রাবন্ধিক বলছেন, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী হয়েছি, কারণ সে কার্শিয়াঙে ঘুরতে এসেছে, এবং ঈশ্বরের নিকট আমি কৃতজ্ঞ হয়েছি। কেন? সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর আগেই আমার দেখা হয়ে গেছে, কারণ সাগরের ছোট নমুনা বঙ্গোপসাগর। প্রাবন্ধিক বেগম রোকেয়ার তা আগেই দেখা হয়ে গেছে। বাকি ছিল পর্বতের নমুনা দেখা। এই কার্শিয়াঙে এসে আমার সেই ইচ্ছাও পূরণ হয়ে গেল। না, স্বাদ তো মিটে নাই। যত দেখি
ততই দর্শন পিপাসা শতগুণ বেড়ে যায়। অর্থাৎ যখন প্রাবন্ধিক বেগম রোকেয়া এই পর্বত দেখল, সেই পর্বত দেখে তার শখ বা ইচ্ছা এখনো মেটেনি, যেন দেখার ইচ্ছা আরো 100 গুণ বেড়ে গেছে। কিন্তু কেবল 2টি চক্ষু দিয়াছেন ভগবান, তাহা দ্বারা কত দেখিব আর। তাই প্রাবন্ধিক ঈশ্বরের কাছে আবেদন করছেন, প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন? যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার বা বলার ক্ষমতা আমার নেই। প্রত্যেকটি উচ্চশৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে, আমায় দেখো, আমায় দেখো। যখন প্রাবন্ধিক সেই ঝর্ণা উচ্চশৃঙ্গ দেখতে যায়, কিভাবে দেখে? বিস্ময় বিস্ফোরিত নয়নে, অর্থাৎ অবাক হয়ে সে যখন সেগুলো উপলব্ধি করতে যায়, তখন সেই উচ্চ শৃঙ্গ আর ঝর্ণাগুলো ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া, অর্থাৎ কপাল কুঁচকে, যেটাকে বলা হয় ভ্রু কুঁচকে অল্প হাসি দিয়ে বলে, আমায় কি দেখো? অর্থাৎ আমায় দেখে কাজ নেই, আমার স্রষ্টাকে স্মরণ করো। অর্থাৎ উচ্চশৃঙ্গ এবং ঝর্ণাগুলো প্রাবন্ধিক বেগম রোকেয়াকে বলতে চায়, আমাদের দেখে তোমার কাজ নেই, তুমি দেখো যে ঈশ্বর, অর্থাৎ যে জগদীশ্বর উচ্চ শৃঙ্গ আর ঝর্ণা সৃষ্টি করেছে, তুমি তাকে স্মরণ করো। ঠিক কথা, চিত্র দেখেই তো চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। অর্থাৎ যে বড় চিত্রকর, তার শিল্পী সত্তাই তো তার আসল উদ্দেশ্য কারণটা ফুটে ওঠে। অর্থাৎ এই বিধাতাই যেন জলপ্রপাত এবং ঝর্ণা সৃষ্টি করেছে, তাই বিধাতা এখানে চিত্রকর, আর বিশ্ব প্রকৃতি তার ক্যানভাস। অর্থাৎ এই লাইনটি দ্বারা বেগম রোকেয়া বলতে চাইছেন যে যত বড় শিল্পী, তার হাতের কাজ বা শিল্পীর কারুকার্য তাকে দেখেই বোঝা যায়। নতুবা নাম শুনিয়া কে কাহাকে চেনে? আমাদের জন্য, অর্থাৎ যারা এই জলপ্রপাত বা ঝর্ণা দেখে, আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশ কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান। অর্থাৎ আমাদের কাছে মনে হয় হিমালয়ের পাদদেশ কত বড়, কত লম্বা, কত বৃহৎ। কিন্তু সেই মহাশিল্পের সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র। অর্থাৎ যে জিনিসটাকে দেখে আমরা আশ্চর্য হয়ে যাই, এই যে প্রাবন্ধিক বিস্ময়ের বিস্ফোরিত হয়ে দেখছিল, কিন্তু জগদীশ্বরের কাছে সেগুলো এক নিতান্তই তুচ্ছ জিনিস। বালুকণা বলিলেও বড় বলা হয়, অর্থাৎ প্রাবন্ধিকের কাছে সেগুলো যেন বালুকণার থেকেও যেন সূক্ষ্ম মনে হয়। অর্থাৎ আমরা যেগুলোকে অবাক হয়ে নয়ন তুলে দেখতে থাকি, ঠিক সেগুলো জগদীশ্বরের কাছে যেন একদম একটা বালির কণার মতো। অর্থাৎ তার কাছে যেন সেটার কোনো দামই নেই। আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন নাই করি, তবে কি কৃতজ্ঞতা হয় না? অর্থাৎ যে জগদীশ্বর আমাদের এত সুন্দর চোখ দিয়েছে, কান দিয়েছে, মন দিয়েছে, তা নিয়ে যদি আমরা এই ঈশ্বরের সৃষ্টি জলপ্রপাত আর ঝর্ণা দেখে তাকে একবার স্মরণ না করি, তাহলে কি তার প্রতি বিশ্বাসঘাতকতা করা হয় না? মন, মস্তিষ্ক, প্রাণ সব নিয়ে উপাসনা করলেই তো তবে তৃপ্তি হয়। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ বা মুখস্থ কতগুলো শব্দ উচ্চারণ করলেই উপাসনা হয় না। অর্থাৎ এই লাইন দ্বারা প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন, শুধু ঈশ্বরের সামনে বসে কতগুলো আমরা মন্ত্র উচ্চারণ করলাম, তাতে ঈশ্বরের আরাধনা হয় না বা ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে চাইলে চাই আলাদা অনুভূতি, আলাদা উপলব্ধি। তাছাড়া তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই? অর্থাৎ শুধু মন্ত্রোচ্চারণ করলে কি ঈশ্বরের উপাসনা করা হয়ে যায়? প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে মন প্রাণ শতই সমস্বরে বলে ওঠে, ঈশ্বর প্রশংসার যোগ্য। কারণ এই বিধাতার সৃষ্টিত সব প্রাকৃতিক পরিবেশ, এই প্রকৃতির এমন সুন্দর সুন্দর নিদর্শন দেখে যদি আমরা ঈশ্বরকেই স্মরণ না করি, তাহলে তো আমরা আলাদা এক বিশ্বাসঘাতকে পরিণত হব। তাই প্রাবন্ধিক বলতে চেয়েছেন, এই সৌন্দর্য
দেখেই তো আমাদের বলতে হয় ঈশ্বর সত্যি আলাদা অনুভূতির স্থানে থাকে। তিনি ধন্য ঈশ্বর। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না। অর্থাৎ যদি আমরা ঈশ্বরের সৌন্দর্যকে অনুভূতি দিয়ে প্রকাশ করি বা অনুভূতি দিয়ে গ্রহণ করি, তাহলে শুধু মন্ত্রোচ্চারণ করেই কোনো অসুবিধা নেই। অর্থাৎ মন্ত্রোচ্চারণ না করলেও হবে। তখন শুধু ঈশ্বরের শরণাপন্ন হয়ে তাকে ভক্তি ভরে গ্রহণ করলেই আমরা ঈশ্বরকে পেতে পারব। এখানেই আমাদের শেষ হয়ে গেল নবম শ্রেণীর বাংলা প্রবন্ধ হিমালয় দর্শন প্রবন্ধটি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে একটি লাইক করবে, বন্ধুদের বেশি করে শেয়ার করবে।